যে হাসপাতালে ডাক্তাররাই সুরক্ষিত নয়, সেখানে একজন পেশেন্ট কিংবা তার বাড়ির লোক কিভাবে সুস্থ পরিবেশ আশা করতে পারে? মৃত্যুর পেছনে কি কি কারণ আর কি কি গাফিলতি আছে, আজ আমি সেগুলোই আপনাদেরকে বলতে চাই। সঞ্জয় জেরার সামনে নাকি মুখ খুলে স্বীকার করেছে যে সেই সমস্ত কর্মকাণ্ড ঘটিয়েছে। নমস্কার, সকল দর্শক বন্ধুকে আমি একান্তভাবে অনুরোধ করব আজকের ভিডিওটা দেখার জন্য, কারণ আজকের ভিডিওটা কোনো একটা ভয়াবহ মৃত্যুকে কেন্দ্র করে। আমি যে কথাগুলো বলবো বা যে পয়েন্টগুলো তুলে ধরার চেষ্টা করব, সেগুলো যদি সঠিক হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের মতামত ভীষণ মূল্যবান। একজন মা, একজন বাবা, তারা আর্তনাদ করছে তার সন্তানের সুবিচারের জন্য, আর আপনাদের মতামতই পারে এবং আপনাদের প্রতিবাদী পারে তাদের সন্তানের অকাল মৃত্যুর সুবিচার এনে দিতে। তাই একটু রিকোয়েস্ট হলো, জাস্ট একটু খেয়াল করে ভিডিওটা দেখুন এবং প্রত্যেকটা কথা বুঝে একটা রিপ্লাই অন্তত দেবেন। তাই দেরি না করে শুরু করছি আজকের বিষয়। বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে গত বছর 9ই আগস্ট 2023-এ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্বীপের ভয়াবহ মৃত্যুকাণ্ড। বছর ঘুরতে না ঘুরতেই ওই একই তারিখে অর্থাৎ 9/8/2024, মাত্র এক বছরের ব্যবধানে ঘটে গেল আরও একটি নৃশংস মৃত্যু। ঠিকই ধরেছেন, আমি আরজিকর হসপিটালের লেডি ডাক্তারের মৃত্যুর কথাই বলছি। তার মৃত্যু কিভাবে ঘটেছে না ঘটেছে এতক্ষণে আমার সকল বন্ধুরা জেনে গেছেন। তাই তার মৃত্যুকে ঘাঁটিয়ে আর কাউকে কষ্ট দিতে চাই না, অন্তত তার পরিবারকে তো নয়। তবে তার মৃত্যুর পেছনে কি কি কারণ আর কি কি গাফিলতি আছে, আজ আমি সেগুলোই আপনাদেরকে বলতে চাই। যদি আমার কথাগুলো বা আমার পয়েন্টগুলো ঠিক হয়, নিশ্চয়ই আমি জানি আমার দর্শক বন্ধুরা আমার পাশে থাকবেন। তাই দেরি না করে আমি সরাসরি সেই পয়েন্টে চলে যাই। এরকম একটা জনবহুল পরিবেশে কি করে সম্ভব একজনকে নির্মমভাবে হত্যা করার, রেপ করে হত্যা করার? কেউ টের পায়নি, এটা কি সম্ভব? আর যদি টের পেয়েও থাকে, তারা কেন আর চুপ আছে? কেন, কাকে ভয় পাচ্ছে তারা? আর এই ভয় কেন তারা কাটিয়ে উঠতে পারছে না? এই প্রশ্নগুলো কি সাধারণ মানুষের মধ্যে নাড়া দিচ্ছে না? নিশ্চয়ই দিচ্ছে। একবার ভেবে দেখুন, মেয়েটিকে ময়নাতদন্তের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। রিপোর্ট তখনও কিন্তু জানা যায়নি, অথচ রটিয়ে দেওয়া হয় মেয়েটি আত্মহত্যা করেছে। আত্মহত্যা মানুষ এভাবে করে, যেখানে প্রত্যেকটা মানুষ দেখেছে তার শরীরে কিভাবে ক্ষত বিক্ষত চিহ্ন রয়েছে। একজন মানুষ মরার আগে নিজেকে ক্ষত বিক্ষত নিজের হাত দিয়ে কি করে করতে পারে? সে তো মরতেই চলেছে, তাহলে আলাদা করে সে ক্ষত বিক্ষত কেন হবে? তারপরে যে মানুষটির জীবন বা ভবিষ্যৎ উজ্জ্বল, আগামী দিন তার জন্য ভালো কিছুই রেখেছে, মানুষের সেবা করার উদ্দেশ্য নিয়ে সে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, তাহলে কেন সে তার এই সুন্দর সুগঠিত জীবনটাকে নষ্ট করে দেবে? তাও যদি আমি ধরে দিই অন্য কোনো কারণ, তাহলে যে মানুষটি আত্মহত্যা করবার জন্য তৈরি হচ্ছে, সে কি এতটা স্বাভাবিক থাকতে পারে তার ডিউটি, তার বন্ধু বান্ধব কিংবা সময় নিয়ে? নিশ্চয়ই নয়। তাহলে এটা নিছকই একটা নাটকীয় রূপ দেওয়ার চেষ্টা, কাউকে লুকানোর চেষ্টা, আড়াল করবার চেষ্টা। কে সে, এটা আমাদের জানতেই হবে। ঘটনাটা যে রুমে ঘটেছে সেখানে কোনো সিসি ক্যামেরা ছিল না। যদিও বা এরকম একটা জায়গায় বা এরকম একটা পরিবেশে সিসি ক্যামেরা কতটা প্রয়োজনীয় আমরা প্রত্যেকেই জানি। সেই কারণে ভেতরে ঠিক কি কি ঘটেছিল, কিভাবে ঘটেছিল, কে ঘটিয়েছিল, এগুলো কিন্তু এখনও সেভাবে প্রমাণ পাওয়া যাচ্ছে না। তবে প্রশাসনের দ্বারা যেটুকু জানা গেছে, বাইরের সিসিটিভি ফুটেজের মাধ্যম দিয়ে তারা এটা জানতে পেরেছে যে সেখানে সেই মুহূর্তে, ঘটনার সময়ে বেশ কয়েকজন চলাফেরা করছিল। তাদের প্রত্যেকেই জেরা করাতে তারা তাদের যথাযথ বিষয়গুলো তুলে ধরতে পেরেছে যে কেন তারা ওই ডিপার্টমেন্টের কাছাকাছি ঘোরাঘুরি করছিল। শুধুমাত্র একজন ঠিকঠাক উত্তর দিতে পারেনি, তাই পুলিশ তাকে সন্দেহ করে আটক করে। জানা যাচ্ছে এই ব্যক্তির নাম সঞ্জয় রায়, সিভিল পুলিশ তিনি। এই সঞ্জয় রায় সম্পর্কে আপনাদের একটা ধারণা দিই, যেটা আমরা জানতে পারছি। সঞ্জয় রায় পুলিশ বলে বহু লোককে ধমকায়, চমকায়, ভয় দেখায়।
এমনকি জানা যাচ্ছে বহু মানুষকে চাকরি দেবে বলে সে লাখ লাখ টাকা তাদের কাছ থেকে ঠকিয়ে নেয়। এরকম বহু কাণ্ড কারখানা তার রয়েছে। তাছাড়া প্রতিবেশীদের মুখ থেকে তো জানাই যাচ্ছে তার চরিত্র মোটেও ভালো নয়। তাহলে বুঝতে পারছেন, রক্ষকই যখন ভক্ষক, তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? আসলে ব্যাপারটা এরকম, পরিশ্রম করে, অধ্যয়ন করে এবং কষ্ট করে যারা চাকরি পায় তাদের কাছে চাকরি হারানোর একটা ভয় থাকে, কারণ তারা তো তার পরিবারকে ভালোবাসে, সেই কারণে পরিবারকে রক্ষা করার দায়িত্ব তাদের মধ্যে থাকে। কিন্তু যারা ধরুন একেবারেই অপদার্থ জানোয়ার ক্যাটাগরি, শুধুমাত্র দাদা দিদির আশীর্বাদে নিজেদেরকে একটা জায়গায় দাঁড় করিয়ে নেয়, তাদের কাছে এরকম চাকরির কোনো মূল্যই নেই। তাই তারা এরকম ধরনের নোংরা কাজ অনায়াসে করে নিতে পারে, আর সেটাই ঘটছে দিনের পর দিন। তাহলে বুঝে দেখুন প্রত্যেকটা ঘরের মেয়ে বা ছেলেরা কতটা সুরক্ষিত। এই সঞ্জয় হসপিটালে নিজের আধিপত্য এতটাই বিস্তার করেছিল যে সর্বদাই সে অবাধে সেখানে যাতায়াত করতে পারত। এই সঞ্জয় গত 5 মাস আগে ঠিক এরকমই একটা ধর্ষণের কারণে ধরা পড়েছিল, অথচ কোনো রকম স্টেপ তার এগেনস্টে নেওয়া হয়নি। আর যদি সেই সময়ে একটা স্টেপ নেওয়া হতো, তাহলে কি সঞ্জয় এই ঘটনাটা আজ ঘটাতে পারত? আপনারাই বলুন না। তার মানে তার আধিপত্য কত দূর সেখানে ভেবে দেখুন। এখনো পর্যন্ত যেটা শোনা যাচ্ছে তাতে করে কোনো একজন এই ভয়ঙ্কর ভয়াবহ কাণ্ড ঘটিয়েছে। আচ্ছা, কেবলমাত্র একজন কি এই ধরনের ঘটনা ঘটাতে পারে? আপনারা কি বলেন? একজন প্রাপ্তবয়স্ক মানুষ যিনি ঘুমাচ্ছিলেন, তাকে একজন মদ্যপ অবস্থায় এসে রেপ করলো, বিভিন্নভাবে অত্যাচার করলো এবং শেষে গলা টিপে হত্যা করলো। এবং গলা টিপে হত্যা করার সময় তার ঘাড়ের হাড় ভেঙে গিয়েছিল। সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় সে পড়েছিল, তার কাছে অর্থাৎ পাশে একটা হেডফোন পড়েছিল। যেন মনে হচ্ছে কেউ নাটকীয়ভাবে বিষয়টাকে সাজিয়েছে। কোনো একজনের দ্বারা এটা কি সম্ভব? কারণ মেয়েটিও তো যথেষ্ট প্রতিবাদ জানিয়েছে, ধস্তাধস্তি করেছে, চিৎকারও করেছে। তাহলে কেন বারবার বলা হচ্ছে কোনো একজন এই ঘটনাটা ঘটিয়েছে? আজকে মেয়েটির চুল ছেঁড়া অবস্থায় পাওয়া গেছে, মেয়েটি বিবস্ত্র অবস্থায় পড়েছিল। এত কিছু কি ওই 45 মিনিট সময়ের মধ্যে একজনের দ্বারা করা সম্ভব? আপনারা কি বলেন? আমি তো বলবো আদতেও এরকম কোনো ঘটনাই হয়তো ঘটেনি যেটা সাজানোর চেষ্টা চলছে। ঘটনাটাতে আরও অনেকে জড়িত এই সঞ্জয়ের সাথে, যাদেরকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। এবার আসি আবারও সঞ্জয় জেরার সামনে নাকি মুখ খুলে স্বীকার করেছে যে সেই সমস্ত কর্মকাণ্ড ঘটিয়েছে। তার কোনো অনুশোচনা বোধ নেই, তার কোনো ভয় নেই, তার কোনো যায় আসে না তার যদি ফাঁসিও হয়ে যায়। মানে বুঝতে পারছেন কত বড় শক্ত হাত তার পেছনে রয়েছে? না হলে ওই মতো অবস্থায় যে কোনো আচ্ছা মানুষ কিন্তু ঘাবড়ে যায়। তাহলে সঞ্জয় এমন কি যে ওর এই পরিস্থিতিতেও শিরদাঁড়া শক্ত রয়েছে? আজ আমরা আমাদের দায়িত্ব কর্তব্যগুলো অনেকটাই ভুলে গেছি। সেই কারণে সমাজের প্রভাবশালী মানুষগুলো আমাদেরকে তোয়াক্কা করে না, আমাদের দুর্বলতাগুলোকে নিয়ে তারা সুযোগ খোঁজে। আর তাই ঘটে চলেছে এরকম নির্মম হত্যা আর এরকম নির্মম কাণ্ড। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। তবে হ্যাঁ, স্বপ্নদ্বীপের বিষয়ে আমি যেভাবে কাজ করেছি, স্বপ্নদ্বীপের বিষয়ে আমি যেভাবে প্রতিবাদ জানিয়েছি, আমি এই প্রতিবাদটাও সেভাবেই জানাবো। কারণ অনেক ক্ষেত্রেই স্বপ্নদ্বীপের সাথে ঘটে যাওয়া অবস্থার সঙ্গে এই মেয়েটির কিন্তু ঘটে যাওয়া মৃত্যুর পেছনে কারণগুলো আমার কোথাও না কোথাও একই লাগছে। হয়তো একই মানুষ করেনি, কিন্তু একই মেন্টালিটির মানুষ আমাদের সমাজে ছেয়ে রয়েছে। তাই এই ধরনের নোংরা মেন্টালিটির মানুষকে তীব্র প্রতিবাদ জানিয়ে সরিয়ে দিতে হবে।
সরকারি হসপিটাল মানেই আমাদের মনে কোথাও না কোথাও একটা ধারণা রয়েছে যে ট্রিটমেন্টটা আদতেও সময় মতো ঠিকঠাকভাবে হবে কি না। কারণ হসপিটালের পরিবেশ পরিস্থিতি এতটাই অস্বাস্থ্যকর যে একটা সাধারণ মানুষ গিয়ে সেখানে অসুস্থ হয়ে পড়ে। তবে আজ বুঝলাম যে হাসপাতালে ডাক্তাররাই সুরক্ষিত নয়, সেখানে একজন পেশেন্ট কিংবা তার বাড়ির লোক কিভাবে সুস্থ পরিবেশ আশা করতে পারে। নমস্কার।